শ্রাবণের রাত, মুষলধারে বৃষ্টি। রান্নাঘর, উনুনের আঁচ নিভিয়ে ভাতের হাঁড়ি নামাচ্ছে খেয়ালি। দরজায় উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে শাশুড়ি নীলিমা। রাত যে দুপুর গড়িয়ে গেল বৌমা, উনুনের আঁচটা এবার নেভা। বাইরে যা দুর্যোগ শুরু হয়েছে, মনে হচ্ছে আজ আসমান জমিনে এক হয়ে যাবে। চল এবার শুয়ে পড়বি, চল। এমনিতেই সারাদিন যা হাড় ভাঙা খাটুনি খেটেছিস। এই তো মা, হয়ে গেছে। ওই হাঁড়ির তলায় যে কটা ভাত বেঁচে আছে, শুধু ওইটুকু বাটিতে গুছিয়ে নিচ্ছি। আমার কাজ শেষ। তুমি বরং রাতের ওষুধটা খেয়ে এবার বিছানায় যাও, আমি একটু পুকুর পাড় থেকে আসছি। পুকুর পাড়? এই ঘোর নিঝুম রাতে তুই যাবি ওই পুকুর পাড়ে? কান পেতে শোন একবার। বাইরে উঠোনের জমা জলে বৃষ্টির ফোঁটা কেমন একটা ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। এই রাতে জ্যান্ত মানুষ ঘরের বাইরে পা রাখে? তুই কি পাগল হয়ে গেলি নাকি খেয়ালি? তুমি মিছিমিছি বড্ড ভয় পাও মা। রোজ রাতে গিয়ে আমি ওই পেছনের পুকুরের মাছগুলোকেই ভাত দিই। এই তো তুমি জানোই, ওরা তো আমার দিক চেয়েই থাকে মা। আজ সারাদিন কাজের চাপে ওদের একটুকু খাবার দেওয়া হয়নি। আমার তো মনে হচ্ছে আমি না যাওয়া অবধি ওরা জ্বরের ওপর ভেসে হাপিত্তেশ করে বসে আছে। আমি যাব আর আসবো। রোজ যাস সেটা আলাদা কথা, দিনের বেলাতেও যাস, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ শনিবার, তার উপর অমাবস্যা, তার উপর পাবো আজ বাড়িতে নেই। সেই ভর সন্ধ্যায় নদীতে গেছে জাল ফেলতে। তুই যাস না বৌমা, আমার কথা শোন। বুড়ো মানুষের কথাটা অন্তত রাখ আজ। তুমি মিছেমিছি চিন্তা করছো। ওই অবলা জীবগুলো না খেয়ে থাকবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো, এটা হয় না মা। এইটুকুই তো পথ। তোর এই দয়া মায়াই একদিন তোর কাল হবে বৌমা। দাঁড়া, একা যাস না। আজ আমার বাতের ব্যথাটা একটু কম আছে। আমি হ্যারিকেনটা জেলে তোর সাথেই যাই। ওই অন্ধকারের মধ্যে তোকে একা ছাড়তে আমার মন চাইছে না। না মা, একদম না। কাল ব্যথায় তুমি বিছানা থেকে উঠতে পারছিলে না, আর আজ তুমি এই বৃষ্টির জল গায়ে লাগালে কাল থেকে আবার হাঁটতে পারবে না। তুমি ঘরে বসে জিরাও না, আমার হাতে তো ছাতা আছে, আর পুকুর তো ওই বাড়িটার সীমানাতেই। আমি ঠিক চলে আসবো। কিন্তু আমার বুকটা কেমন কুগাইছে রে। পুরনো তেঁতুল গাছটার দিকটায় আজ বড্ড গুটগুটে অন্ধকার। তুই অন্তত চুলটা বেঁধে যা। এই রাতে খোলা চুলে মেয়েদের বাইরে বেরোনো একদম ঠিক নয়। গায়ের বয়স্করা বলে শনিবারের রাতে খোলা চুলে পুকুর পাড়ে গেলে নাকি অলক্ষণে বাতাস গায়ে লাগে। তুমি এখনো সেই ওই মানধাতা আমলের কুসংস্কার নিয়ে বসে আছো মা। এই তো দুটো পায়ের রাস্তা, তুমি শুধু কাঠের দরজাটা ভিজিয়ে রাখো, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। খেয়ালি মাথায় ছাতা দিয়ে খোলা চুলেই ভাতের বাটি হাতে নিয়ে অন্ধকারের মধ্যে বেরিয়ে গেল। নীলিমা দরজার কপাট ধরে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়ে রইল। উফ, যা কাদা হয়েছে, পা হড়কে গেলে আর দেখতে হবে না। শাড়িটা হাঁটু অবধি গুটিয়ে নেওয়া উচিত ছিল। আজ মাছগুলো বড্ড কষ্ট পেয়েছে। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বিশাল কালো লোমশ বিড়াল এসে দাঁড়ালো। এ কি, এই পেল্লাই বিড়ালটা কোত্থেকে এলো? জঙ্গল থেকে নাকি? এই এই সর সর সর, রাস্তা ছাড়, রাস্তা ছাড়। তোকে তো এর আগে কোনোদিনও এই তল্লাটে দেখিনি। ওরে বাবা রে, কেমন করে কেঁদে উঠলো বিড়ালটা। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গর। এই 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 হুস 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 হুস, যা পালা পালা। খামো খুব ভয় দেখাচ্ছিস আমাকে, পালা পালা বলছি। ধুর, খামোখাই ভয় পেয়ে গেলাম। মায়ের কথা শুনেই আমার মাথাতেই ওইসব ভূতের ভয় ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি খাবারটা দিয়ে ঘরে ফিরি। খেয়ালি পুকুর পাড়ে পৌঁছালো। কই রে তোরা, সব কোথায় গেলি? আয় আয় আয়, দেখ তোদের জন্য খাবার এনেছি। সারাদিন বড্ড কষ্ট দিয়েছি রে তোদের। নে নে, এবার ভেসে ওঠ সব। এই নে নে। আশ্চর্য ব্যাপার, প্রতিদিন তো আমার গলার আওয়াজ পেলেই ওরা জলের ওপরে বুদবুদ ক্ষেত্রে ভেসে ওঠে। আজ একটা মাছও নেই কেন?
পুরো পুকুরটা এমন শ্মশানের মতো শান্ত কেন? উফ, কি কনকনে ঠান্ডা হাওয়া, একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে। হয়তো এত বৃষ্টির জন্য মাছগুলো একদম জলের নিচে কাদায় গিয়ে মুখ গুজেছে। ভাতগুলো জলেই ছিটিয়ে দিই, গন্ধ পেলে ঠিকই চলে আসবে। বাবারে! খেয়ালি পুকুর পাড়ের একটু নিচে নামলো, ছাতাটা পাশে রেখে নিচু হয়ে জলের উপরে ভাত ছড়াতে লাগলো। ঠিক তখনই জলটা এমন নড়ে উঠলো কেন? বড় কোনো রুই মাছ ঘাই মারলো নাকি? আয় আয় আয়, সব খেয়ে নে, ভয় পাস না, আমি তোদের খেয়ালি। আয় আয় আয়। কে কে আমার হাত ধরলো? ছাড়ো ছাড়ো, কে ওখানে জলের তোলে? আমার আমার হাতটা ছাড়ো ছাড়ো। মাগো মাগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হাতটা যে বরফের মতো ঠান্ডা। ছাড়ো আমাকে। কে 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 তুমি? কে চাও আমার কাছে? ছাড়ো ছাড়ো। খেয়ালি ছাতা ফেলে কাদামাখা পায়ে নিজের সর্বশক্তি দিয়ে বাড়ির দিকে ছুট দিল। কিন্তু সে মোটেও আন্দাজ করতে পারল না কত বড় বিপদ আগামীতে তার জন্য অপেক্ষায় থাকলো। সুমিতের বাড়ি। খেয়ালি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে খিল তুলে দিল। এ কি বৌমা, কি হলো তোর? দরজাটা অমন করে ধরাস করে বন্ধ করলি কেন? আর তোর সারা গায়ে এত কাদা কেন? অমন অমন হাঁপড়ের মতো হাঁপাচ্ছিস কেন তুই? ভগবান, পুকুরে ওটা কি দেখলাম আমি? কার চোখ ওগুলো? মাকে বললে তো বুড়ি মানুষটা ভয়েই হার্টফেল করবে। বাবুও বাড়িতে নেই। না 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 না, কিছুতেই মাকে বলা যাবে না, আমাকেই সামলে নিতে হবে। কি হলো বৌমা, কথা বলছিস না কেন? সাপে টাপে কাটেনি তো? কোন আমি একা মানুষ, কি করব? আমি তো তোকে আগেই বারণ করেছিলাম ওই শনিবারের রাতে না যেতে। আয় এখানে খাটের ওপর বস, আগে এক গ্লাস জল খাবি? আসলে অন্ধকারের মধ্যে একটা বড় পাগলা কুকুর হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আমাকে তাড়া করছিল, তো তাই ভয় পেয়ে দৌড়াতে গিয়ে কাদার মধ্যে আছাড় খেয়ে পড়ে গিয়েছিলাম আর কি। পাগলা কুকুর? আমাদের গায়ের কুকুরগুলো তো তোকে খুব চেনে, তারা আবার তোকে তাড়া করতে যাবে কেন? হয়তো বা অন্য কোনো গায়ের কুকুর হবে মা। কুকুরটা বড় হিংস্র গো, অন্ধকার তো ভালো করে চিনতে পারিনি। আমি ভয় পেয়ে আর আওয়াজও করতে পারিনি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। ছাড়ো তো মা, বেঁচে যে ফিরে এসেছি এটাই ভাগ্য। আমি একটু বাথরুম থেকে হাত পা মুখ ধুয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। তুই কি সত্যিই ঠিক আছিস বৌমা? শোন, আজকে আমি তোর ঘরেই শোবো। বাবু তো কাল সকালে ফিরবে, তোকে এই অবস্থায় একা রেখে আমি ও ঘরে ঘুমোতে পারবো না। হ্যাঁ মা, তুমি আজ আমার সাথেই ঘুমাও, আমারও একা একা বড় ভয় করছে আজ। রাত বাড়ল, নীলিমা ঘুমিয়ে পড়লেও খেয়ালির চোখে ঘুম নেই। কি বিকট পচা গন্ধ কোথা থেকে আসছে? ঘরে আবার ইঁদুর মরল নাকি? হ্যাঁ, গাটা কেমন বাড়ি হয়ে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কে কে তুই? মা মা, ওঠো ওঠো মা। তোকে আমি ছাড়বো না, তোকে আমি নিয়ে যাব। আর শুধু তুই নস, তোর সাথে যে আর একজন আছে, ওকেও আমি চিবিয়ে খাবো। না 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 না, কে তুই? মাগো মাগো, বাঁচাও বাঁচাও।
এ কি বৌমা, তুই অমন করে চেঁচিয়ে উঠলি কেন? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? ওই যে দেখো মা, ওখানে দাঁড়িয়ে আছে। ও বলছে আমাকে নিয়ে যাবে, আর কি কি সব বলছে। মা গো, ও বড্ড ভয়ঙ্কর দেখতে মা। কই মা, ওখানে তো কেউ নেই। তুই স্বপ্ন দেখছিস মা, ভয় পাস না, আমি তো তোর পাশেই আছি। না মা, আমি সত্যি কথা বলছি। ও আমার দিকে তাকিয়েছিল, ও আমায় ছুতে এসেছিল মা। ও চোখ দুটো পুরো লাল, ও আমাকে পুকুর পাড়ে জলের ভেতর থেকে টানতে চেয়েছিল। পুকুর পাড়ে জলের ভেতর থেকে? তুই তো বলেছিলি কুকুর তাড়া করেছিল। তার মানে তুই আমার কাছে সত্যি কথা লুকিয়েছিলিস খেয়ালি? আমি ভয় পেয়েছিলাম মা। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। ও আমাকে বলেছিল আমায় আমায় কি খেয়ে নেবে। শান্ত হ বৌমা, কে বলেছে তোর কিছু হবে? আমি আর আমার ছেলে থাকতে কারোর সাত দিনেই যে তোর কোনো ক্ষতি করে। তুই আমার কোলে মাথা রেখে চোখটা বন্ধ কর, সব ঠিক হয়ে যাবে। সকাল হলো। সুমিত নদী থেকে ভিজে গায়ে বাড়ি ফিরলো। মা, খেয়ালি, আমি বাড়ি চলে এসেছি গো। আরে আছো নাকি কেউ ঘরে? বাবু এসেছিস? আয় আয়, ভেতরে আয়, জালটা রান্নাঘরের দাওয়ায় রেখে দে। নৌকা শুদ্ধ কাল রাতে নদীতে যা তুফান গেছে মা, সে আর বলো না। মনে হচ্ছিল ঢেউগুলো আমাকে গিলে খাবে। তা সারা রাত ভিজে ভালোই মাছ উঠেছে আজ। তা আমাদের গিন্নি কোথায়? এত বেলায় কি এখনো সে বিছানা ছাড়েনি নাকি? তুই আস্তে কথা বল বাবু, বৌমা সবে একটু চোখের পাতায় এক করেছে, ও ঘরে ঘুমাচ্ছে। তুই বরং একবার কি দেখে আয় ওর মুখটা। কই দেখি। সুমিত ঘরে ঢুকে খেয়ালিকে দেখেই চমকে উঠল। সে কি গো মা, খেয়ালির মুখটা এমন শুকিয়ে আমসি হয়ে গেছে কেন? চোখের নিচে এমন কালি পড়লো কিভাবে? মুখটা পুরো কাগজের মতো ফ্যাকাশে হয়ে আছে। ও কি সারা রাত কেঁদেছে নাকি? হ্যাঁ, কালকে রাতটা যে আমাদের উপর দিয়ে কি ভয়ঙ্কর ধকল গেছে, তার তোকে কি বলবো। তুই পাশের ঘরে আয় বাবু, সবটা বলছি তোকে। দুজনে পাশের ঘরে গেল। নীলিমা সুমিতকে কাল রাতের খেয়ালির পুকুর পাড়ে যাওয়া, কুকুর বলে মিথ্যে বলা এবং মাঝরাতে জানলার পাশে পিশাচ দেখার সব কথা খুলে বলল। তুমি ওকে আটকাতে পারলে না মা? তুমি তো জানতে ও শনিবার রাতে পুকুর পাড়ে যাচ্ছে, আর ও রাতে ভয় পেয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি করব না মা। আমি এক্ষুনি ওকে ডেকে তুলে বড় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছি। ওর শরীরটা একদম ভালো ঠেকছে না। ডাক্তারবাবুর চেম্বার। ডাক্তারবাবু খেয়ালিকে ভালো করে পরীক্ষা করার পর প্রেসক্রিপশনে ওষুধ লিখছেন। ডাক্তারবাবু, আমার বউটার কাল রাত থেকে শরীরটা কেমন যেন করছে। পুকুর পাড়ে রাতের বেলা গিয়ে বড্ড ভয় পেয়েছে। তারপর রাতে নাকি কিসব আজে বাজে স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছে। সুমিত, আরে তুমি শান্ত হও। খেয়ালিমা, তুমি আমাকে বলো তো, তোমার ঠিক কি কি সমস্যা হচ্ছে? আছাড় খাওয়ার পর কোমরে বা পেটে কোথাও খুব ব্যথা লেগেছে? এমনিতে কোথাও ব্যথা লাগেনি ডাক্তারবাবু, কিন্তু আমার গাটা বড় বমি বমি করছে সকাল থেকে। মাথাটাও ঘুরছে, আর গত 2-3 দিন ধরে একদম খেতে ইচ্ছা করছে না। সুমিত, ভয়ের কোনো কারণ নেই। শারীরিক দুর্বলতা আর মানসিক ভয় থেকেই কাল রাতে ও অমন আবুল তাবুল দেখেছে, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হ্যালিউসিনেশন বলি। এই কারণে মনের ভয় অনেক সময় চোখের সামনে রূপ নেয়। তবে তোমাদের জন্য একটা মস্ত বড় খুশির খবর আছে। হ্যাঁ, খুশির খবর? কি খবর ডাক্তারবাবু? আপনি একটু খোলসা করে বলুন তো, আমার বুক ধড়পড় করছে। তোমার বউ খেয়ালি মা হতে চলেছে। ও অন্তত 2 মাসের প্রেগনেন্ট। তুমি বাবা হতে চলেছো সুমিত। এই সময় মেয়েদের শরীরে নানা রকম হরমোনের পরিবর্তন হয়, তাই মানসিক অস্থিরতা বা উল্টো পাল্টা স্বপ্ন দেখা খুব স্বাভাবিক। সত্যি বলছেন ডাক্তারবাবু? আপনি সত্যি বলছেন আমি বাবা হব, খেয়ালি মা হবে? ভগবান, ভগবান তোমার অশেষ দয়া।
ডাক্তারবাবু, আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হয়নি তো কাল পড়ে গিয়ে? না মা, একদম ঠিক আছে। তবে এই প্রথম কয়েকটা মাস ওকে একটু বেশি সাবধানে রাখবে সুমিত। আমি কিছু ভিটামিনের আর আয়রনের ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাইও। হ্যাঁ, আর কোনোভাবেই যেন ও ভয় না পায় সেদিকে খেয়াল রেখো। আপনি যা বলবেন তাই হবে ডাক্তারবাবু। আজ থেকে ওর সব কাজ বন্ধ। ওকে আমি আর কাজের ধারে কাছেও যেতে দেব না। আমার খেয়ালির আর কোনো কষ্ট থাকবে না। সুমিতের বাড়ির উঠোন। সুমিত বাজার থেকে একটা বড় রুই মাছ হাতে নিয়ে আনন্দে বাড়ি ফিরেছে। খেয়ালি বাড়ি ফিরে সোজা ঘরে চলে গেল। মা, ও মা, কোথায় গেলে তুমি? আরে তাড়াতাড়ি বাইরে এসো, শুনে যাও আজ কি আনন্দের খবর নিয়ে এসেছি। তুমি ঠাকুমা হতে চলেছো মা। ডাক্তারবাবু বলেছেন খেয়ালি মা হতে চলেছে। এ কি বলছিস বাবু? আমার বৌমা মা হতে চলেছে? এতদিনে আমার ঠাকুরের কাছে করা মানত পূর্ণ হলো। আয় বাবা, আয় ঘরের ভেতরে আয়। এই দেখো, আমি বাজার থেকে কত বড় একটা জ্যান্ত রুই মাছ এনেছি। আজ তুমি নিজের হাতে এটা রাখবে, আর আমাদের বাড়িতে আজ উৎসব হবে মা। আমাদের তো সর্বনাশ হয়ে গেল রে বাবু। হায় হায় হায়। সর্বনাশ মানে কি বলছো মা তুমি? এত বড় খুশির দিনে এসব কি অলক্ষণে কথা? আজ থেকে অনেক বছর আগে ওই পুকুরের জলেই এক অভাগী মেয়ে ডুবে মরেছিল রে বাবু। তুই তখন ছোট ছিলিস, তাই তোর মনে নেই। গ্রামের অনেকেই বলে ওর অতৃপ্ত আত্মা নাকি ভূত হয়ে গর্ভবতী মেয়েদের খুঁজে বেড়ায়। অনেকে নাকি তাকে দেখেওছে। মা, তুমি পাগল হয়ে গেলে নাকি? এসব গাঁজাখুরি গল্পের কোনো মানে হয়? বৌমা যে পুয়াতি, সেটা যদি আমি কাল রাতে গুণা করেও জানতাম, তবে ওকে কোনোদিনই ওই শনিবারের রাতে খোলা চুলে পুকুর পাড়ে যেতে দিতাম না রে। ওই অতৃপ্ত পিশাচ নিশ্চয়ই জলের তলা থেকে বুঝে গেছে বৌমা মা হতে চলেছে। কাল রাতে বৌমা ওই অতৃপ্ত পিশাচটাকেই দেখেছে বাবু। ধুর মা, তুমি একজন শিক্ষিত মানুষ ছিলে, আর তুমিও এইসব ভূতের গল্পে বিশ্বাস করছো? ডাক্তারবাবুই তো বললো সব ঠিক আছে, হরমোনের জন্য এসব স্বপ্ন দেখেছে। তুমি মিছিমিছি চিন্তা করছো। তুমি কাজে যাও, আমি একটু আমার এখন খুব ঘুম পাচ্ছে। গভীর রাত, ঘড়ির কাঁটায় রাত 2টো। সুমিত আর খেয়ালি ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ সেই কালো ছায়াটা জানলা গলে ঘরের ভেতর ঢুকলো। আর মাত্র 2 দিন, তারপরে তোর পেটের ওই মাংস পিণ্ডটাকে আমি চিবিয়ে খাবো। পিশাচের ছায়াটা ধীরে ধীরে খেয়ালির শরীরের ভেতর মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সুমিত ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে খেয়ালির জায়গায় হাত রাখলো। বিছানা খালি। কোথায় গেলে গিন্নি মাঝরাতে? বাথরুমে গেলে নাকি? শরীর টরীর আবার খারাপ করলো না তো? সুমিত খাট থেকে নেমে বাথরুমের দিকে যেতে লাগলো। রান্নাঘরে দরজার কাছে আসতেই সুমিত থমকে দাঁড়ালো। খেয়ালি, তুমি রান্নাঘরে কি করছো এই অন্ধকারে? আলো জ্বালাওনি কেন? ভেতরের দৃশ্য দেখে সুমিতের বুকের রক্ত হিম হয়ে গেল। হে কি খেয়ালি, তুমি কাঁচা মাছ খাচ্ছ কেন? কি করছো তুমি এগুলো? কি স্বাদ এই মিষ্টি, এই কাঁচা মাংস। আমার আরো চাই, এনে দিবি তোরে সুমিত।
কাঁচা রক্ত খেতে বড় স্বাদ রে। তোর গায়ের রক্তটা বড় মিষ্টি হবে রে। সুমিত দৌড়ে মায়ের ঘরে চলে গেল। নীলিমা রান্নাঘরে এসে খেয়ালির এই রূপ দেখে নিজেকে সামলে দুজনে মিলে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে খিল তুলে দিল। মাগো মাগো, এটা আমাদের খেয়ালি না। ও ও কেমন করে কাঁচা মাছ খাচ্ছে। ও চোখ দুটো যেন রাক্ষসের মতো লাল হয়ে গেছে। ও ও আমাকেও কামড়াতে আসছিল মা। তোকে আমি সকালেই বলেছিলাম বাবু, এটা কোনো সাধারণ রোগ নয়। ডাক্তার এই রোগ মারতে পারবে না। ওর ওপর কোনো ভয়ানক অপশক্তি ভর করেছে। আমি দরজা বাইরে থেকে লক করে দিলাম। ওকে কিভাবে বাঁচাতে হবে তা আমি জানি। আমাকে এক্ষুনি পাশের গায়ে যেতে হবে। ভোর হলো, বৃষ্টির তেজ বেড়েছে। ঘরের ভেতর থেকে খেয়ালি বিকট চিৎকার আর আসবাবপত্র ভাঙার আওয়াজ আসতে লাগলো। এই তোরা আমাকে আটকে রেখেছিস কেন? দরজাটা খুলে দে বলছি, খুলে দে দরজাটা। আমার বড় খিদে পেয়েছে। কাঁচা মাংস দিয়ে রক্ত দিয়ে আমাকে। আজ আমি কারোর রক্ষে রাখবো না। সুমিত জানলার ফাঁক দিয়ে দেখলো মাত্র এক রাতেই খেয়ালির বয়স যেন 20 বছর বেড়ে গেছে। সে নিজের হাতে পায়ে নিজেই কামড় বসাচ্ছে। পেটের বাচ্চাটাকে প্রথমে চিবিয়ে খায়, কেমন হবে তবে? কচি মাংসের স্বাদ আলাদা। আজ রাতে না হয় ওটাকে পেট ছেড়ে বের করে সাবার করি। খেয়ালি, ও খেয়ালি, কি করছো তুমি? নিজের সন্তানের ক্ষতি করো না গো। মাগো, তুমি তাড়াতাড়ি এসো। আমি যে আর সহ্য করতে পারছি না। সকাল 9টা। নীলিমা একজন জটাধারী তান্ত্রিক শৈলেশ্বরকে নিয়ে উঠোনে এসে পৌঁছলো। তান্ত্রিকের পরনে গেরুয়া বসন, কপালে বড় রক্ত তিলক, চোখ দুটো আগুনের মতো। তুই ঠিকই বলেছিস রে নীলিমা। এই বাড়ির বাতাসে চরম অপশক্তির গন্ধ রয়েছে। এক অতৃপ্ত প্রেতাত্মা এখানে বাসা বেঁধেছে। বাবা বাবা, আপনি একমাত্র ভরসা। ভেতরে চলুন বাবা। তোরা দুজনে ঘরের বাইরেই থাক। ভেতরে যা করার আমাকে একাই করতে হবে। তোরা গেলে তোদেরও ক্ষতি হতে পারে। বাবা শৈলেশ্বর, আমার খেয়ালি ঠিক হয়ে যাবে তো বাবা? ওর পেটের সন্তানটা যেন বেঁচে থাকে বাবা। আমি আপনার সব শর্ত মানব। বাবা সুমিত, তুমি শান্ত হও। অমন লক্ষ্মীমের কিছু হতে দেব না আমি। তান্ত্রিক শৈলেশ্বর বন্ধ ঘরের দরজা খুলে ঘরের ভেতর ঢুকে খেয়ালির সামনে দাঁড়ালো। এই বুড়ো, তুই কে রে? কে আমাকে আটকালি? তোকে চিবিয়ে খাবো আমি। পালা এখান থেকে, পালা। ওর শরীরে ইবলিশ ভর করেছে। ইবলিশ? ইবলিশ। পুকুরের ধারে, গাছে, শ্মশানে, তেঁতুল গাছে এদের বাসস্থান। এরাও জিনের একটি রূপ। রাতের আঁধারে একলা মেয়েকে চুল খোলা অবস্থায় পেলে ওর উপরে ভর করে। আর এই মেয়েটা তো গর্ভবতী ছিল। তার উপরে সেদিন ছিল শনিবার। আমি ঠিক ধরেছি, এ হলো তোমাদের গ্রামের কোনো এক অতৃপ্ত আত্মা। ইবলিশ কোনো মেয়ের শরীরে ভর করলে 4 দিনের দিনে। 7 দিনের দিন কি হয় বলুন? থাক সে কথা। তবে কি উপায় বাবা? উপায় আছে। একটা মরা শোল মাছ, কালো তিল, গঙ্গার পবিত্র মাটি, হর্তুকি আর কাঁচা হলুদ জোগাড় করে রাখ তোরা। আজ রাতেই ওই পিশাচকে তাড়ানোর মহাযজ্ঞ করতে হবে। তবে তার আগে আমার একটা জরুরি কথা আছে।
আমাকে এখনই একবার শহরে যেতে হবে। তোরা সব ঠিকঠাক জোগাড় করে রাখ, আমি সন্ধ্যার পরেই ফিরে আসছি। ओम जगतम उत्साच मुक्ताय नरहित शरक्तिम प्रेताय मत्सतम हिरतीशाय शानाय। আমাকে পড়াবি? কিসের মন্ত্র দিয়ে পড়াবি তোরা? আমি আমি কোনো জন্মগত শয়তান বা পিশাচ নই রে। শয়তান শয়তান তো তোরা, এই সমাজের চন্ডাল মানুষগুলো। আমরা আমরা তোমার কি গতি করেছি? কেন আমার স্ত্রীর পেছনে লেগেছো? আমরা তো কোনো পাপ করিনি। দশটা বছর ধরে একটা বাচ্চার জন্য আমার কোলটা খা খা করতো, আর সেই অপরাধে ওই পাষাণ স্বামী আর ডাইনি শাশুড়িটা আমাকে দিন রাত পশুর মতো পেটাতো। জানিস, পাড়ার লোকেরা আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, অলক্ষণে বাজা বলে আমার ছায়ায় থুতু ফেলতো। দিনের পর দিন, মাসের পর মাস ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটায় আমাকে শিকল দিয়ে বেঁধে না খাইয়ে ফেলে রেখেছিল ওরা। এক মুঠো ভাতের জন্য আমি কুকুরের মতো কেঁদেছি, কেউ এক ফোঁটা জলও দেয়নি। সেই নারী ছেঁড়া খিদের জ্বালা, গায়ের কালশিটে আর অপমানের জ্বালা সইতে না পেরে ঠিক এমনই এক ঘুটঘুটে বর্ষার রাতে আমি ওই পুকুরের কালো জলে ঝাঁপ দিয়েছিলাম। আজ আমি ঠিক করেছি, আমি এই গায়ের কোনো মেয়ের কোল চড়তে দেব না। সব কচি প্রাণ আমি শুষে নেব। তোরা সবাই অপরাধী, তোরা সবাই খুনি। সব মানুষ সমান হয় না মালতী, তুই ভুল মানুষকে শাস্তি দিচ্ছিস। নিয়ে আয় ওকে, টেনে নিয়ে আয় ভেতর থেকে। এ কি? এ তো মালতীর সেই পাঠান স্বামী বিকাশ। ও তো 10 বছর আগে গ্রামের সবকিছু ছেড়ে ছুড়ে শহরে পালিয়ে গিয়েছিল। মালতী, আমি আজ সকালে খেয়ালিকে দেখেই বুঝে গিয়েছিলাম যে তোর আসল আক্রোশ কার উপর। তুই সমাজকে নয়, তোর উপর অত্যাচার করা ওই লোকটাকে খুঁজছিলি। তাই আজ সকালেই আমি একমাত্র শিষ্য অর্ণবকে শহরে পাঠাই। ওকে গিয়ে মিথ্যে লোভ আর ভয় দেখায় যে তার গ্রামের বাড়িতে জোরপূর্বক কেউ দখল করতে চাইছে, আর আমি তার গ্রামের সমস্ত সম্পত্তি ডবল টাকা দিয়ে কিনে নিতে চাই। ডবল পয়সার লোভে এই পিশাচটা আজ রাতেই সুর করে গ্রামে ছুটে এসেছে, আর আসা মাত্রই অর্ণবকে বেঁধে তোর সামনে এখানে হাজির করেছে। ক্ষমা করে দাও মালতী, আমাকে মেরো না, আমি অন্যায় করেছি। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোর জন্যই আজ আমার এই দশা। তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, তোর রক্ত পান করবো আমি। না রে মালতী, না। এই পাপিষ্ঠের নোংরা রক্ত মেখে তুই নিজের আত্মাকে আর কলঙ্কিত করিস না মা। তোর এই অমানুষ স্বামীর শাস্তির ভার এবার তুই আমার আর এই আইনের উপর ছেড়ে দে। ওকে নিজের হাতে মেরে তুই কেন আবার পাপের ভাগী হবি? আমি কথা দিচ্ছি, তোকে তিলে তিলে খুন করার অপরাধে ওর এমন শাস্তির ব্যবস্থা আমরা করব যাতে জেলের 4 দেওয়ালে মাথা ঠুকে ও রোজ নিজের মৃত্যুর জন্য ভগবানের কাছে ভিক্ষে চাইবে। তুই এবার শান্ত হ মা, এই প্রেত জনির অভিশাপ থেকে তুই এবার মুক্তি নে। ওকে আমি ছাড়বো না। ওর ওই গলাটা আজ আমি নিজের হাতে ছিঁড়ে নেব। না মা, ভুল করছিস। যে যন্ত্রণা তুই নিজে পেয়েছিস সেই একই যন্ত্রণা তুই আজ আরেকজন মায়ের বুকে চাপিয়ে দিবি। এই মেয়েটার দিকে চেয়ে দেখ একবার, ও তো শুধু একটা মা হতে চেয়েছিল রে, ঠিক তোরই মতো। ওর তো কোনো দোষ ছিল না। তুই কি চাস তোর মতো ওর কোলটাও আজীবন খালি পড়ে থাক?
তুই কি চাস খেয়ালিও তোর মতো রোজ রাতে ডুকরে কাঁদুক? আমি তো রাক্ষসী নই, আমি তো শুধু একটা সন্তান চেয়েছিলাম। ওরা ওরা আমাকে ডাইনি বানিয়েছিল বাবা, কিন্তু আমি আর কোনো মায়ের কোল খালি করতে পারবো না। এই নোংরা রক্তের ভাগী আমি আর হব না। তুমি ঠিকই বলেছ বাবা, ওর পাপের শাস্তি ও বেঁচে থেকেই পাক। আমি মুক্তি চাই, আমাকে শুধু একটু আলো দাও বাবা। বড্ড অন্ধকার আমার চারপাশ, আমি আর পারছি না। ভালো থেকো বোন, তোমার সন্তান দীর্ঘজীবী হোক। পৃথিবীর কোনো মায়ের কোল যেন আর কখনো খালি না থাকে। ভোরের প্রথম আলো রেখা ফোটার সাথে সাথে মালতীর আত্মা শূন্যে চিরকালের জন্য মিলিয়ে গেল।